সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। ফ্যাসিবাদের অর্থনীতির এই পর্বে আমরা দুইজন বিজ্ঞ আলোচককে এখানে নিয়ে এসেছি। তার আগেই আমাকে বলতে হচ্ছে, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, শেখ হাসিনা 16 বছরে একটি দুর্বৃত্তায়নের অর্থনীতি সৃষ্টি করেছে। সে বাংলাদেশের অর্থনীতির ব্লাড সার্কুলেশন বলতে যা বোঝায়, অর্থনীতিকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে গেছে। ফ্যাসিবাদের অর্থনীতিতে আজকে আমরা দুজন বিজ্ঞ আলোচককে এখানে ডেকেছি। ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানীয় ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। সাথে সাথে তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ান। আমি এখন পরিচয় করে দিচ্ছি আমার দ্বিতীয় আলোচক, যিনি অনেক দূর থেকে এসেছেন, যিনি একজন সমাজসেবক, রাজনীতিবিদ এবং কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব দিলদার হোসেন। আপনাকে আজকের অনুষ্ঠানে আসবার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। একটি স্বাধীন সার্বভৌম দেশের মূল চালিকা শক্তি হলো অর্থনীতি। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে গত 16 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদী অর্থনীতি কি আপনি প্রত্যক্ষ করেছেন, যা সমাজের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত আঘাত এনেছে। এই ফ্যাসিবাদী অর্থনীতি কায়েম করবার জন্য শেখ হাসিনা কেন উদ্বুদ্ধ হলেন, এই প্রশ্নটি আপনার কাছে রাখছি। ধন্যবাদ আপনাকে। বিগত 16 বছরে আমাদের শুধু অর্থনীতি নয়, আমাদের রাজনীতি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করে সকল প্রতিষ্ঠানে ধ্বংস প্রায়। এবং এর মূল কারণটাই আসলে অর্থনীতিকে কেন্দ্র করে হয়েছে। কিভাবে সেটা হচ্ছে বিগত 16টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের অর্থনীতিকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে তাদের ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা দলগতভাবে তারা অর্থনীতির সুবিধা নেওয়া, এবং তাদের যে চিন্তা এবং তাদের যে ইচ্ছা, সেই সুবিধা নিতে গিয়ে তারা পুরো বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত পর্যুদস্ত করেছে। তারা তাদের পার্সেন্টেজ অথবা তার বেনিফিটের জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছে, মেগা প্রজেক্ট করেছে তারা। এবং অনেকগুলো প্রজেক্ট যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য কোনো সাধারণ মানুষের জন্য কোনো কাজে আসবে না, কিন্তু তাদের জন্য কাজে আসছে, তারা ওখান থেকে পার্সেন্টেজ নিয়েছে। ধরেন আপনি এখন বর্তমানে কর্ণফুলী টানেল, যেটা সেখানে 10,000 কোটি টাকা খরচ হয়েছে। প্রতি মাসে এখন কয়েক লক্ষ টাকা সেখানে কি হচ্ছে, আমাদের লস হচ্ছে। তো এটা কি দরকার ছিল? এটা বাংলাদেশের মানুষের জন্য দরকার ছিল না, বাংলাদেশের অর্থনীতির জন্য দরকার ছিল না। এটা দরকার ছিল সেই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের জন্য। তারা 10,000 কোটি টাকা থেকে আবার কত হাজার কোটি টাকা তারা বাঁচিয়েছে, সেখানে লোপাট করেছে। সেভাবে আমরা যেটা বলতে, বিগত 16টি বছর আসলে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে না, তারা কল্যাণের কথা চিন্তা করছে বিশেষ গোষ্ঠী, বিশেষ দলের এবং সে পরিবারের, নির্দিষ্ট পরিবারের। তারাই মূলত এই যে যত মেগা প্রজেক্টগুলো করা হয়েছে, সেই প্রজেক্টগুলো তারা বিশাল একটা পার্সেন্টেজ এবং বিশাল একটা অঙ্ক তারা লোপাট করে নিয়ে গেছে। আমি মনে করি যে এই প্রজেক্টগুলো হয়েছে, অনেক প্রজেক্টগুলো আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হতো যদি সেখানে লোপাটটা না হতো, সেখানে দুর্নীতি না হতো, তাহলে অবশ্যই এগুলো আমাদের উপকারে আসতে হবে। অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে শুধুমাত্র জনগণের কথা চিন্তা না করে, জনগণের কথা চিন্তা করেনি, তাদের কথা চিন্তা করেছে। আপনি দেখেন যে আমাদের যে অর্থনীতির আরেকটি আমাদের অঙ্গ, সেটা হচ্ছে ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা যেখানে চুরি হচ্ছে এবং সেটার কোনো রিপোর্ট, সেটার কোনো মানে হদিস আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা পাইনি। বর্তমান সরকার চেষ্টা করছে কিছু, বাংলাদেশ ব্যাংক বাদ দিলাম, আমাদের যে বেসরকারি ব্যাংকগুলো রয়েছে, সরকারি ব্যাংকগুলো রয়েছে, এবং ব্যাংক নিয়ে যে কেলেঙ্কারিগুলো হয়েছে, বেসিক ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকের, সেই সবগুলোতেই হাওলাদার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা জড়িত ছিল। এবং আমাদের পুরো ব্যাংকিং সেক্টরকে বলা চলে ধ্বংসপ্রায়। এবং এই যে আজকে মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আমাদের ব্যাংকগুলো থেকে তারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা
তারা বিদেশে পাচার করেছে এবং ব্যাংকগুলো তাদের তালালীয় সংকটে ভুগেছে এবং বাংলাদেশ ব্যাংক তাদের নোট ছাপিয়ে ব্যাংকগুলো কোনো রকম বাঁচিয়ে রেখেছে। অপরদিকে আমাদের 2 ডিজিটের বেশি আমাদের মুদ্রাস্ফীতি অথবা দ্রব্য আমাদের এটা হয়েছে। তো সর্বোপরি আমরা যেটা মনে করি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে বিগত 15টি বছর সত্যিকার অর্থে আমাদের ব্লাড সার্কুলেশন যেটা, সেটাকে তারা এমনভাবে আস্তে আস্তে বন্ধ করেছে, আমাদের নাবিশ্বাস হয়েছে আমরা যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করবো। এই অবস্থা আল্লাহর মেহেরবানিতে 2024-এর সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান যদি না হতো, আজকে বাংলাদেশ আমরা যতটুকু আছি ততটুকু আমাদের থাকার কথা ছিল না। জনাব দিলদার হোসেন, একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন, এই ধ্বংসের মূল কারণটা কি? এটা ফ্যাসিস্ট কখন হয়? এটা একটা দেশের সরকার যখন জনগণের উপর নির্যাতন করে, লুটপাট করে, যেখানে গণতন্ত্র হরণ করে, মানুষের উপর নির্যাতন, মানুষের বাক স্বাধীনতা থাকে না, মৌলিক কোনো অধিকার থাকে না, তখন সেটা ফ্যাসিস্ট সরকার হয়ে যায়। আর অর্থনীতি বিষয়টা এমন, আপনি দেখেন পৃথিবীতে যে আপনি রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, যে কোনো প্রক্রিয়ায় যে কোনো একটি রাষ্ট্র, তার যদি অর্থনীতি স্বাবলম্বী না হয়, সে রাষ্ট্র কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। একইভাবে আমরা যে প্রক্রিয়ায় থাকি না কেন, আমাদের যখন অর্থনীতিতে যে আমরা দাঁড়ানোর জন্য আমরা যে সংগ্রাম করছি, যে আমরা দিনরাত অবিরাম যে পরিশ্রম করছি, বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের প্রবাসীরা, তারা কেন এত কষ্ট করছে? এ দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য, অর্থনীতিকে আরো মজবুত করার জন্য ওনারা কষ্ট করছে। কিন্তু আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম, এদের এই জনগণের এই কষ্টার্জিত যে অর্থনীতি ওরা তৈরি করার জন্য দিনরাত অবিরাম কষ্ট করছে। কিন্তু আমরা এরপর কি দেখতে পেলাম? এই ফ্যাসিস্ট এই সরকার, এই নতজানু এই সরকার, ভারতের এই নতজানু এই সরকার কি করলো? এই যে অনেকগুলা ব্যাংক, বিমা একেবারে বিশেষ করে একটি ব্যক্তি, একটি গোষ্ঠীকে দিয়ে দিল এবং তারা নিয়ন্ত্রণে রাখলো। এরপরে এটা লোপাট করলো, সেটা বড় কথা না, এই লোপাটের অংশ কিন্তু বিদেশে পাচার করে দিলেন। এরপর আমরা যে মেগা প্রকল্পের আপনার কথা বললেন, যে ভৌত অবকাঠামোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সেখানে আপনার যে প্রকল্পের ব্যয় ভার যে একটা ধরা হয়েছে, সেটি কিন্তু পরিমাণে কিন্তু 3-4 গুণ বেশি ব্যয় ধরে ওনারা এস্টিমেট করে সেখানে কিন্তু অর্থ সেখানে ব্যয় করেছে। সেখানে একটু লোপাট করার উদ্দেশ্যে এই কাজগুলো তারা করেছে। এখন একই সঙ্গে আমরা দেখেছি কি, এই যে স্যার যে কথাটা বললেন যে অপ্রয়োজনীয় প্রকল্প, একটা প্রকল্প নিতে পারে কিন্তু সেটা প্রয়োজনীয়তা কতটুকু, সেটা অপ্রয়োজনীয়তা আছে কি না, বা প্রয়োজনীয়তা কতটুকু, সে জিনিসগুলো বিবেচনা আনা যেতে পারে। উনি এখানে টানেলের কথা বলছেন, কর্ণফুলী টানেলের কথা। আসলে চিন্তা করে দেখেন, টানেলটা বেশি প্রয়োজন ছিল না কালুরঘাট ব্রিজটা আমাদের বেশি প্রয়োজন ছিল জনস্বার্থে? কিন্তু কালুরঘাট ব্রিজটা এত বেশি প্রয়োজন ছিল আমাদের, কিন্তু সেটা না করে সরকার কি করলেন, তাদের কাউকে খুশি করার জন্য, বিদেশি কাউকে খুশি করার জন্য, অথবা তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার বলতে কি বোঝায়, এখান থেকে অর্থনীতি লোপাট করার জন্য এই ধরনের একটা বড় ধরনের একটা এই প্রকল্প করে জনগণকে এখানে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে তারা সেখানে। একই সঙ্গে আমরা কি দেখতে পেয়েছি, এরা আরও অন্যান্য শুধু ভৌত অবকাঠামো না, বিদ্যুৎ খাতে যেভাবে লোপাট ওরা করেছে, আপনার আইটি সেক্টরে যেভাবে ওরা লুটপাট করেছে, এইগুলা তো উদাহরণ দেওয়ার মতো আন্তর্জাতিক পর্যায়ে। আমরা কুইক রেন্টালের নামে ওরা হাজার হাজার কোটি টাকাটা লুটপাট করে দিয়েছে। যে কুইক রেন্টালের কারণে পাকিস্তান অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে অনেক ক্ষেত্রে, সেই কুইক রেন্টাল ওনারা এইখানে প্রতিষ্ঠা করে কুইক রেন্টালের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে লোপাট করার চেষ্টা করেছে এবং চেষ্টা করে এখানে লোপাট করেছে তারা। একই সঙ্গে আপনারা একটা জিনিস দেখেন, আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে একটা জিনিস দেখেছেন আপনারা, সেখানে কি একটা বালিশের দাম ধরা হয়েছে 5 থেকে 6 হাজার টাকা। শুধু সে বালিশ নিচ থেকে উপরে উঠাবে 800-900 টাকা লেবার কস্ট তারা ধরেছে তাদের। মানে এটা জাস্ট উদাহরণ হিসাবে একটা কথা বললাম। মানে দুর্নীতি ওদের মজ্জায় বা ওদের মানে চরিত্রে এমন ভাবে ওনারা দখল করে নিয়েছে, তাদের রক্তে মিশে গেছে, তাদের পুরো পরিবার বা সরকার এবং তার সমস্ত সরকারের কাঠামো এবং কি তার পরিবার না, এবং কি তাদেরকে তো প্রশাসনিক লেভেলে আমরা লেভেলে অনেকেই তো সহযোগিতা করেছে। তারা তো একটা রাষ্ট্রের তারা শুধু একটা বিশাল একটা সিন্ডিকেট করে এই লুটপাটে তারা অংশগ্রহণ করেছে, এই জাতিকে, এই দেশের স্বাধীনতাকে তারা জিম্মি করে। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে দুঃখ। ধন্যবাদ দিলদার হোসেন। এখন আমি প্রশ্ন করব প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। একটি পরিবার, শেখ হাসিনা পরিবার 16টি বছর সততার গল্প করত, ডিগনিটির কথা বলত, মুক্তিযুদ্ধের একক শক্তি বলে দাবিদার,
এবং সততার দাবিদার, আজকে তার নামে সিরিজ দুর্নীতির কথা বের হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে তারা তো সোল এজেন্ট নিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা, অনেকে চেতনা ব্যবসা করেছেন তারা, সব কিছুই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তিনি চালিয়ে দিয়েছেন। কিন্তু আসলে মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল, মুক্তিযুদ্ধের অবজেক্টিভটা কী ছিল, সেটা তো আমাদের সংবিধানের বর্তমানে সেটা আমাদের সংযুক্ত আছে। মুক্তিযুদ্ধটা হয়েছিল যা সম্পূর্ণ বিপরীত কাজ তারা করেছেন। মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের মানুষের বৈষম্য দূর করার জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল সামাজিক সুবিচারের জন্য, মানবিক সমতা, সবার মধ্যে হ্যাঁ, সুবিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা দেখতে পাই কি, বিগত 16টি বছর এর আগে শেখ মুজিবের আমলে আমরা যেটা দেখতে পাই, সেখানে সম্পূর্ণভাবে আমাদের অবজেক্টিভ বিপরীত করা হয়েছে। এখানে দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছে, যেখানে সাম্য হয় না, উঁচু এবং নিচু শ্রেণী, ধনিক এবং আমাদের গরিব শ্রেণী, দরিদ্র শ্রেণী সৃষ্টি করা হয়েছে। এবং আজকে 54 বছর পরে, বিগত 15 বছর, কারণ এই ধনী এবং গরিবের যে পার্থক্যটা অনেক বেশি বেড়ে গেছে, সেটা এখন একটা মানবিক মর্যাদার কথা বলা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাই, আমরা গত 15টি বছর এদেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা কর্মী, যারাই সরকারের সামান্যতম বিরোধিতা করেছে, তাদেরকে চরমভাবে তাদেরকে নাজেহাল করেছে, আয়নাঘরে ঢুকিয়েছে, তাদেরকে বিভিন্ন নির্যাতন করেছে, জেলে পুড়িয়েছে। এখন আপনি যেটা বলছেন যে এই যে তার সততার কথা বললো, চেতনার কথা বললো, সেটা কোথায় আমরা দেখলাম? হ্যাঁ, এদেশের মানুষের বৈষম্য তারা বৃদ্ধি করেছে, এদেশের মানুষকে মানুষ হিসাবে তারা স্বীকৃতি দেয়নি, এবং মানুষের কোনো মর্যাদা এখানে ছিল না গত 15 থেকে 16টি বছর। আপনি একটু আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা আপনার সাংবিধানিক অধিকার, সেটা আপনার প্রয়োগ করতে গিয়েছেন, আপনি সেখানে আয়নাঘরে গিয়েছেন, অথবা আপনাকে র্যাব তুলে নিয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে আপনার, সেখানে আপনি গুম হয়ে গেছেন, আপনি কথা বলতে পারতেন না। অতএব গত 16টি বছর যে ফ্যাসিবাদের যে অর্থনীতি আমাদের দেখতে পাই, সেটা হচ্ছে যে টোটালি রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, তাকে তারা পুরো কন্ট্রোল করে, পুরোপুরি অর্থনীতিকে তারা পুরো কন্ট্রোল করেছে। আপনি দেখুন যে মানে তৎকালীন যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট পার্টি ছিল, তাদের উপজেলা ইউনিয়ন পর্যায়ের একজন নেতাও দেখা যাচ্ছে 100-200 কোটি টাকার মালিক হয়েছে। উপজেলা পর্যায়ে লিডার তার 1000 কোটি টাকার মালিক, তাদের ব্যাংক ব্যালেন্স যখন ধরা হয়। অতএব আর আমি মন্ত্রী, আমরা দেখলাম যে মন্ত্রীদের ঘর, প্রাক্তন মন্ত্রী যারা ছিল, আমির হোসেন আমু, তাকে যখন অ্যারেস্ট করলো, তার সে নগদ 5 কোটি টাকার উপরে পাওয়া গেছে, নগদ বস্তা ভর্তি। এরপরে ব্যাংক ব্যালেন্স আছে, এরপরে তাদের 1700 কোটি টাকা আছে। অর্থাৎ শুধুমাত্র পরিবার, একটা পরিবার নয়, পরিবারের আরও যে শাখা প্রশাখা আছে সবাই মিলে, প্লাস এটা আরো এক্সটেন্ড হয়ে। সবচেয়ে মজার বিষয় যে ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি, টিউলিপ সিদ্দিকী নিজেকে বলতো ব্রিটিশ নাগরিক, এখন খবর বের হচ্ছে সে পূর্বাচলে তার নামও প্লট ছিল। ইয়েস, এই বিষয়ে আপনার? হ্যাঁ, পূর্বাচলে প্লট ছিল, এরপর ফ্ল্যাটও, একটা ফ্ল্যাট নিয়েছে, তাকে বলছে যে তাকে গিফট হিসেবে দিয়েছে সব। এই এর আগে যে আমরা যে বললাম, তার মানে প্রধানমন্ত্রীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, সেখানে তার বেতন কত ছিল? বিভিন্ন তো পত্রপত্রিকা, সজীব জয়ের বেতন প্রতি মাসে, এটা তো হচ্ছে বেতন একটা সরকার। এছাড়াও তিনি আইসিটি সেক্টরে যেভাবে হাজার হাজার কোটি টাকা তিনি প্রজেক্ট করে বিভিন্নভাবে তিনি নিয়েছেন। এবার আপনি টিউলিপ সিদ্দিকীর কথা বলেছেন, এটা তো সামান্য, কিন্তু তার অন্যান্য যারা আত্মীয়স্বজন যারা আছে, ফুফাতো ভাই, মামতো ভাই, খালাতো ভাই, এর পুরো পরিবার, এবং টোটাল একটা ডাইনেস্টি, পুরো একটা পরিবারের মধ্যে একজনও সৎ লোক নাই, পুরো ডাইনেস্টিরা একটা ডাইনেস্টি কায়েম করেছে, এবং মেম্বার্স যারা ছিল প্রত্যেকেই এই লুটপাটে জড়িত হচ্ছে। আরও যেটা ইন্টারেস্ট হচ্ছে যে শুধুমাত্র তো ডাইনেস্টি না, বরং তারা দুর্নীতি করার কারণে এই সুযোগটা পেয়ে একেবারে তৃণমূল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে যারা তাদের নেতাকর্মী ছিল, তারা কিন্তু সেইভাবে তারা দুর্নীতি করেছে। টোটালি বলা চলে একেবারে দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত তারা ছিল। এর একটা পরিণতি আমরা সাধারণ মানুষ আমরা ভোগ করেছি। সাধারণ মানুষ আমরা কীভাবে ভোগ করেছি? যে মানুষের যে ক্যাপাসিটি, সেটা অনেক কমে গেছে। মানুষের এই যে সিন্ডিকেট করে তারা যে ব্যবসা করেছে, অর্থাৎ মেগা প্রজেক্ট বলেন, সেখানে তারা লোপাট করেছে, ব্যাংকটাকে তারা শেষ করেছে, সিন্ডিকেট করে ব্যবসা তারা করেছে, সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে ওভারঅল। এবং আরেকটা ইন্টারেস্টিং একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের এই যে ভারতের সাথে
আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তি বা দ্বিপাক্ষিক সম্পর্ক, সেখানে দেখা যায় আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে একটা নেতিবাচক প্রভাব, সেটা অর্থাৎ আমরা সেখানে রপ্তানি করছি অল্প কিন্তু আমদানি করছি আমরা বেশি। এবং এই যে আমরা নেইবার, আমাদের সুসম্পর্ক থাকা উচিত, কিন্তু নেইবার মানে এই নয় আমরা তাদের সকল কিছু আমরা তাদেরকে দেব, আমাদের কোনো অধিকার আমরা পাবো না। সেটাই হয়েছিল গত 16টি 16টি বছর। বছর কোনো জবাবদিহিতা ছাড়াই শেখ হাসিনা এই কাজগুলো করেছে। একচ্ছত্র। ধন্যবাদ ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি। আমার এখন প্রশ্ন হলো, জনাব দিলদার হোসেন, শেখ হাসিনা একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছেন, আয়নাগর, গুম, খুন, এবং যার কারণে আজকে আমরা ফ্যাসিবাদের অর্থনীতি নিয়ে কথা বলতে হচ্ছে। এগুলোর কারণটা কেন করেছেন? আসলে শেখ হাসিনা তো এটা শুরু করেন নাই, শুরু করেছিলেন আসলে ৭১ পরবর্তীতে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে, তখন তারা রক্ষী বাহিনী দিয়েই শুরু করেছিল এই ধরনের কার্যক্রম। এর পরবর্তীতে আপনারা দেখেন এই কি ধারায় তখনই কিন্তু ব্যাংক লুট হয়েছে, ব্যালট বাক্স লুটপাট হয়েছে, দেশে বিভিন্ন মানুষকে জিম্মি করা হয়েছে, গুম করা হয়েছে। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা একই ধারায় বাংলাদেশের মধ্যে এই রাজনৈতিক নেতাদের মত বন্ধ করার জন্য, জনগণের কণ্ঠ রোধ করার জন্য, এবং তারা যে অপকর্মগুলো করছে, যারা যে লুটপাট করছে, এবং কি তারা যে নতজানু হয়ে আরেকটি সরকারকে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, ওইগুলো যেন বাংলাদেশের মানুষ এটা প্রতিবাদ করতে না পারে, কথা বলতে না পারে, সেজন্য ওরা জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে। আয়না ঘরে নিয়ে মানুষকে বছর পর বছর ফেলে রাখে। সেইটাই বলছিলাম, সেই কারণেই কেন ভয়ভীতি সৃষ্টি করার লক্ষ্যেই কিন্তু মানুষকে আয়নাঘরে নিয়ে আটকে রাখছে অন্ধকার রুমের মধ্যে, এবং অনেক সময় গুম করে ফেলতেছে এবং যে মেরে ফেলতেছে। যেমন অনেকে, আমাদের ইলিয়াস আলী, আমাদের সিলেটের ইলিয়াস আলী, আমাদের সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলীর তার লাশ আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। এবং কি অনেক গুম ছিল, আয়নাঘরে ছিল, অনেকে বেরিয়ে আসছে, তারা তো তাদের সে আয়নাঘরের গল্প শুনছে, এখন জাতি শুনছে। এখন কি হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে মানুষকে বাড়িঘর ছাড়া করে দিয়েছে, কেউ নিজের এলাকায় থাকতে পারেন নাই, মানবতার জীবনযাপন করেছে, দুর্বিষহ জীবনযাপন। যারা রাজনীতি করতেন আপনারা মা বাবার মৃত্যুতেও যেতে পারেন। এক সঠিক কথা বলেছেন। আমার দেখা অনেক ছেলে, অনেক আমাদের রাজনৈতিক সহকর্মী, তার বাবা মারা গিয়েছে, তার মা মারা গিয়েছে, সে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, নিজের বাড়ি ঘরে থাকতে পারেননি। আমার নেতা আমার মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আমার কান্না পায় যে আমার একজন কর্মী আমি দেখছি সে রিক্সা চালাচ্ছে, কারণ সে একটু শিক্ষিত কিন্তু সে চাকরি পাচ্ছে না। সরকার চাকরির ক্ষেত্রে এমনভাবে দলীয়করণ করেছে, সেখানে ওদের লোক ছাড়া অন্য কাউকে সেখানে তারা সুযোগ দেয়নি। যতই যোগ্যতা না থাকুক, তার কোনো সুযোগ ছিল না চাকরির ক্ষেত্রে। সেখানে অযোগ্য লোকদেরকে দিয়ে, তারা দলীয় লোকদেরকে দিয়ে তারা সরকারি কার্যক্রম পরিচালনা করার জন্য সেখানেও দুর্নীতি, বিশাল দুর্নীতি তারা করেছে। শুধু দলীয়করণ নয়, সেক্ষেত্রেও তারা ঘুষ বাণিজ্য সেখানে করেছে। ধন্যবাদ দিলদার হোসেন। এখন আমি শেষ পর্যায়ে আমি প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি আপনার কাছে শুনতে চাই, শেখ হাসিনার গল্প তো অনেক হলো, আগামী রাষ্ট্র বিনির্মাণে একটি ফ্যাসিবাদ মুক্ত অর্থনীতি তৈরি করতে কি কি দরকার? আগামীতে যারা সরকার ক্ষমতা আসবেন তারা কি শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি একটি সুন্দর পরিকাঠামো দিয়ে বাংলাদেশকে গড়ে তুলবেন? ধন্যবাদ। আসলে এটাই তো প্রত্যাশা ছিল। এই জন্যই তো 24শে গণ অভ্যুত্থান আমাদের হাজার হাজার আমাদের ছাত্র সাধারণ মানুষ শহীদ হয়েছে, 20,000 মতো আহত হয়েছে। সেটা হচ্ছে যে একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। নামে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের লক্ষ্যই ছিল যে আমরা এই বৈষম্য থেকে আমাদের দেশটাকে মুক্ত করব। অতএব আমাদের এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা সাধারণ মানুষের, দেশের মানুষের, সেটা হচ্ছে আমরা এই ফ্যাসিবাদী অর্থনীতি আমরা চাই না। আমরা হচ্ছে একটা মুক্ত অর্থনীতি, প্রত্যেকে তার ব্যবসা বাণিজ্য করবে, প্রত্যেকে তার নিজের অর্থনীতিকে সে উন্নত করার চেষ্টা করবে। সেটা সুন্দর পরিবেশ প্রয়োজন, একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, একটা আপনি যেটা বলেছিলেন একটা সুন্দর কাঠামো প্রয়োজন, যে প্রত্যেকের দায়িত্ব পালন করবে এবং প্রত্যেকে চেষ্টা করবে তার অর্থনীতিকে উন্নত করার জন্য। হ্যাঁ, তো সেই জন্য যেটা দরকার একটা পরিবেশ প্রয়োজন, যেটা আপনি বলছেন ভয়ের যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে ভয়ের সংস্কৃতির সৃষ্টি করেই এই আকামটা করেছে। অতএব একটা যদি
একটা উন্মুক্ত পরিবেশ থাকে, একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে, একটা ভয়হীন পরিবেশ থাকে, এবং আমাদের যে রাষ্ট্রীয় যেই আমাদের কাঠামোগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটাকে জবাবদিহির হাতে আনতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, নির্বাচিত হবেন, আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা বারবার গণ অভ্যুত্থান হয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়েছে, তারা মানে আত্মাহুতি দিয়েছে, কিন্তু আসলে আমরা কোনো কিছু পাইনি। অতএব আমাদের প্রত্যাশা পরবর্তী যে ত্রয়োদশ নির্বাচনে যারাই ক্ষমতা আসবেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন যেখানে প্রত্যেকের তাদের জীবন জীবিকা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এবং সেখানে কোনো একটা বিশেষ গোষ্ঠী অথবা বিশেষ দল অথবা সরকারি দল অথবা বিভিন্ন যে ডাইনেস্টি সৃষ্টি করা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে যারা আগামীতে নির্বাচিত হবেন তাদের অনেক বুদ্ধিমত্তা পরিচয় তারা দিবেন, এবং তারা অনেক শিক্ষা পেয়েছেন। কারণ আমরা হাসিনা মুক্ত অথবা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ যেটা বর্তমানে আছে, আগামী নির্বাচনও আমরা মনে করি এখানে যারাই আসবেন তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে পরিচালনা করবে। আমরা চাই আমরা 1971, 1990, 2024-এর যে আমাদের ত্যাগ কোরবানি, সেটা একটা আমরা একটা ফল চাই। আগামী নির্বাচনে যারা ক্ষমতা আসবেন তারা আমাদেরকে একটা সুন্দর সমাজ, বৈষম্যহীন সমাজ আমাদেরকে উপহার দিবেন, এবং দুর্বৃত্তায়ন ছাড়া একটা অর্থনীতি আমাদেরকে সেখানে তারা উপহার দিবেন। আমার শেষ প্রশ্ন হলো মোহাম্মদ দিলদার হোসেন, আপনার কাছে একটি শোষণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র বিনির্মাণ আমাদের ছাত্র জনতারা যে রক্ত দিয়েছে, আগামীতে আপনারা যারা ক্ষমতা আসবেন তারা কি একটি শোষণ মুক্ত অর্থনীতি, শোষণ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়বার প্রত্যয় আছে কিনা আপনার মধ্যে? আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে আগামী বার যারা সরকারে আসবে না কেন বা অথবা আমরা সরকারে আসি, সেই ক্ষেত্রে অবশ্যই এই শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভারসাম্যমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠান আমরা নির্মাণ করব, এককভাবে নয়, সবাইকে নিয়ে উনি করতে চায়। সবাই বলতে কারা? যারা বাংলাদেশের পক্ষে, যারা ফেসিবাদের বিপক্ষে, তাদের সবাইকে নিয়ে উনি বাংলাদেশকে একটি চমৎকার একটি যেটা বাংলাদেশের জনগণের যে স্বপ্ন নিয়ে এই সংগ্রাম করেছে, যে আত্মহতি দিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামীতে এই আমাদের তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, আমার বিশ্বাস আগামী নির্বাচনে তার ফলশ্রুতিতে সরকার যে গঠিত হবে এবং রাষ্ট্র পরিচালনা হবে, সেই ক্ষেত্রে অনেক চমৎকারভাবে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন বিজ্ঞ আলোচকবৃন্দ যে কথাটি বলেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার যেভাবে মেগা প্রজেক্ট তৈরি করে দুর্নীতি করেছেন, সেই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, আগামীর সুন্দর বাংলাদেশ গড়বার জন্য, ফ্যাসিবাদ মুক্ত অর্থনীতি তৈরি করবার জন্য যে দীপ্ত দৃঢ় অঙ্গীকার দরকার, তার মধ্যে আগামী সরকার যেন জবাবদিহিতামূলক একটি সরকার চায় তারা। আজকের এই অনুষ্ঠানে দিলদার হোসেন, প্রফেসর ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারী, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আমাদের ফ্যাসিবাদের অর্থনীতি। ধন্যবাদ।